নমস্কার বন্ধুরা, হেলথ ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আমি ডক্টর অরিজিৎ ব্যানার্জি। আর আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বেসিক লাইফ সাপোর্ট এবং সিপিআর নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমি নিজে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির লাইফ টাইম মেম্বার এবং একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএলএস সার্টিফাইড। তাই আমার মনে হলো এই প্রাণদায়ী পদ্ধতি বা টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করাটা খুব দরকার। কারণ ধরুন রাত বিরেতে রাস্তাঘাটে, আমাদের বাড়িতে বা প্রিয় লোকজনের সাথে বা কোনো অপরিচিত ব্যক্তিও যদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান বা আপনার ধরুন ইনি অ্যাক্সিডেন্ট বা ড্রাউনিং, যদি জ্ঞান না থাকে, শ্বাস না চলে, এই বেসিক লাইফ সাপোর্ট এবং সিপিআর টেকনিক জানা থাকলে কিন্তু ডাক্তার আসার আগে পর্যন্ত বা সেই ভিকটিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অবধি কিন্তু তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় দ্বিগুণেরই বেশি বেড়ে যায়। তাই এই সাধারণ পদ্ধতি বেসিক লাইফ সাপোর্টটা আমাদের সবারই জানাটা দরকার। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে প্রথমেই যখন আপনি দেখলেন যে একজন লোক বুকে ব্যথা নিয়ে বা অন্য যে কোনো কারণেই হোক হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন, সেটা আপনার বাড়িতে হতে পারে, রাস্তায় হতে পারে, অফিসে হতে পারে, তখন একজন ফেলো সিটিজেন হিসেবে আপনার কর্তব্য তার কাছে যাওয়া এবং তাকে যতটা সম্ভব হেল্প করা। তাহলে আপনি হেল্প করতে যাচ্ছেন, প্রথম আপনার কাজ হবে সিচুয়েশানটাকে অ্যানালাইসিস করা। মানে ধরুন যেখানে ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়ে গেছেন সেই স্থানটি আপনার জন্য বা সেই অসুস্থ ব্যক্তির জন্য সেফ কিনা। মানে ধরুন রাস্তার মাঝখানে কোনো লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে, তো আপনি যদি তাকে হেল্প করতে যান তাহলে তো আপনার নিজেরই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। বা আমার ধরুন বাড়িতে কোনো ব্যক্তির প্রবলেম হয়েছে, বাথরুমে উনি পড়ে গেছেন, তাহলে তাকে আমাকে একটা সেফ প্লেসে নিয়ে আসতে হবে তার হেলথ অ্যাসেসমেন্ট করার জন্য, বা তাকে বেসিক লাইফ সাপোর্টের কোনো প্রসেস আমি করার জন্য এনশিওর করতে হবে যে জায়গাটা যেন সেফ হয়। এবার তার প্লেসটা সেফ এনশিওর হওয়ার পরে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা সেই ব্যক্তিটি কনশাস কিনা, মানে তার জ্ঞান আছে কিনা সেটা দেখা। কীভাবে দেখবো? তার কাঁধটি ধরে হালকাভাবে ঝাঁকান এবং জিজ্ঞেস করুন, কী হলো, শুনতে পাচ্ছেন, সুস্থ আছেন তো, কী হয়েছে, হ্যালো, ঠিক আছেন তো। তাকে জিজ্ঞাসা করুন, মানে তাকে কোশ্চেন করুন। এবার আপনার এই জোরে প্রশ্ন করার উত্তরে যদি উনি কোনো হাত পার মাধ্যমে বা কথা বলে রিপ্লাই দেন, দ্যাটস গুড, দ্যাট মিনস ওনার কনসিয়াসনেস আছে। তাহলে তাকে একটা জায়গায় সাইড করুন এবং সাইড করে রেখে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি। কিন্তু যদি উনি রেসপন্স না করেন তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি একটি এমার্জেন্সি কন্ডিশনের মাঝখানে পড়ে আছেন, যেখানে সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে রেসপন্স করছে না। আপনার পক্ষে হয়তো একা সেটাকে ট্যাকেল করা পসিবলও নয়। তো সেক্ষেত্রে শাউট ফর হেল্প। আপনার আশেপাশে যারা কাছাকাছি আছে তাদেরকে বলুন, জোরে ডাকুন যে এই ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমাকে সাহায্য করুন। আপনি যে রাস্তায় থাকেন রাস্তার আশেপাশের লোকজনদের ডাকুন, বাড়িতে থাকলে আপনার প্রিয় লোকজনদের, পরিবারের অন্য লোকজনদের জোরে ডাকুন এবং তাদেরকে কাউকে বলুন এমার্জেন্সি নাম্বার বা ইমিডিয়েট হাসপাতাল বা অ্যাম্বুলেন্সে কল করতে। এবার তাদের মধ্যে কেউ ধরুন অ্যাম্বুলেন্সে ফোন করছে কিন্তু আপনি এই পেশেন্টটিকে ছেড়ে যাচ্ছেন না। এবার আপনার কিছু টেকনিকের মাধ্যমে কিন্তু রোগীটির জীবন বাঁচার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। আপনি প্রফেশনাল হন বা নন প্রফেশনাল হন, কিছু ছোটোখাটো জিনিস আপনাকে অ্যাসেস করতে হবে। আমরা এগুলোকে বলি ABC, মানে এয়ারওয়ে, ব্রিদিং বা সার্কুলেশন। এখন যদিও উল্টোটা বলা হয়, সার্কুলেশন বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে কী করতে হবে? সার্কুলেশন। যিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন তার রক্ত সংবহন তন্ত্র বা হৃৎপিণ্ড ঠিকঠাক করে চলছে কিনা। কী করে আমরা বুঝবো? আমাদের গলারতে যদি আমি হাত দিই, দেখবেন একটি উঁচু মতো জায়গা আছে, তাকে আমরা অ্যাডামস অ্যাপল বা শ্বাসনালী ধরে নিন। তার ডান দিকে বা বাঁ দিকে যদি আমরা আঙ্গুলটাকে হালকা করে নামাই তাহলে দেখবেন দুটো গ্রুভ বা গর্তর মতো জায়গা আছে। দেখুন ছবিতে এক্স করে বা কাটা চিহ্ন দিয়ে যে জায়গাগুলিকে বোঝাচ্ছে, সেখানে যদি দুটো আঙ্গুল বা তিনটে আঙ্গুল দেন আপনি দেখবেন একটা পালসেশন অনুভব হয়। এখনই আপনি হাত দিন, ছবিতে যে জায়গাটা মেনশন করা আছে সেখানে যদি আমি হাত দিই দেখুন একটু দপ দপ করছে, তাকে আমরা বলি ক্যারোটিড পালস। এবার আপনাকে কি করতে হবে?
ওই অচৈতন্য ব্যক্তির গলার ওই স্থানে হাত দিয়ে দেখতে হবে পালস পাচ্ছেন কিনা, বা আপনি পালসটি অনুভব করতে পারছেন কিনা। কতক্ষণ দেখবেন? ম্যাক্সিমাম 10 সেকেন্ড, 10 সেকেন্ডের বেশি নয়, অনন্তকাল ধরে চেক করলে হবে না, 10 সেকেন্ড। এবার আপনি যদি দেখেন যে কোনো পালস অনুভব করতে পারছেন না, তাহলে ওই ব্যক্তির সার্কুলেশন বা হৃৎপিণ্ড চলছে না। আপনাকে দেখতে হবে নেক্সট তার এয়ারওয়ে, মানে শ্বাস নেওয়ার যে নালী সেটি সম্পূর্ণ উন্মুক্ত আছে কিনা, মানে আপনাকে এয়ারওয়ে চেক করতে হবে। চেক এয়ারওয়ে কীভাবে দেখবেন? সাধারণত আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় খুব একটা শব্দ হয় না। এবার যদি দেখেন যে কোনো ব্যক্তির মুখ দিয়ে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়েছে, সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি। কেন হয়? সাধারণত যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান, তখন তার জিভটি উল্টো দিকে চলে যায়। বা এয়ারওয়ে অবস্ট্রাকশনের আরেকটা কারণ হতে পারে যে মুখ থেকে কোনো সিক্রেশন বেরোলে, বা থুতু বা গাজলা বা অন্য কোনো ফ্লুইডস যদি থাকে, তাহলেও কিন্তু আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে। এবার এই এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকলে উনি শ্বাস নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে? প্রথমেই একটি হ্যান্ডকারচিফ বা রুমাল দিয়ে তার মুখটি মুছিয়ে নিন। এরপরে ছবিতে যেরকম বলা হয়েছে হেড টিল্ট চিন লিফট, মানে একটি হাত দিয়ে মাথাটি নিচু করে অন্য হাত দিয়ে চিবুক বা থুতনিটিকে উঁচু করে রাখুন। দেখুন ছবিতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে করতে হয়। এতে কি হয়? শ্বাসনালীর যে অবস্ট্রাকশন থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পেশেন্টের যদি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বা ধরুন কোনো নেক ইঞ্জুরি বা স্পাইনাল কর্ডে ইঞ্জুরি হয়েছে বলে আপনি মনে করেন বা দেখছেন, তাহলে কিন্তু এটি না করাই ভালো। সেক্ষেত্রে অন্য একটি পদ্ধতি আছে যাকে জ থ্রাস্ট ম্যানিউভার বলা হয়। তবে সাধারণত ক্ষেত্রে আমাদের বাড়িতে রাস্তাঘাটে কিন্তু আমরা এই হেড টিল্ট চিন লিফট ম্যানুভারই করেই অবস্ট্রাকশনকে রিমুভ করতে পারি। এবার আপনি ওনার সার্কুলেশন চেক করে দেখেছেন, সার্কুলেশন নেই, ব্রিদিং হওয়ার জন্য এয়ারওয়ে আপনি ক্লিয়ার করে দিয়েছেন। আপনাকে দেখতে হবে উনি শ্বাস নিচ্ছেন কিনা, মানে ব্রিদিং ক্লিয়ার আছে কিনা। চেক ব্রিদিং কীভাবে বুঝবেন? শ্বাসনালীর মাধ্যমে আমরা যখন অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, আমাদের বুক বা পেটের যে মাংসপেশি আছে তাতে কিছু ওঠানামা হয়। আপনি প্রথমে দেখুন তার সেই বুকের বা পেটের মাংসপেশির কোনো ওঠানামা হচ্ছে কিনা, বা তার শ্বাসের কোনো শব্দ আপনি পাচ্ছেন কিনা। যদি আপনি শ্বাসের কোনো শব্দ না পান বা তার এরকম কোনো ওঠানামা না হয়, তাহলে আপনি কি বুঝলেন? যে লোকটির সার্কুলেশনও বন্ধ, লোকটির ব্রিদিংও বন্ধ। সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু শুরু করতে হবে একটি জীবনদায়ী পদ্ধতি, সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও পালমোনারি রিসাসিটেশন নামটা থেকেই আমরা বুঝতে পারছি, কার্ডিও মানে হৃৎপিণ্ড, পালমোনারি মানে শ্বাসযন্ত্র বা ফুসফুস, এবং রিসাসিটেশন মানে পুনঃস্থাপন করা বা পুনঃসঞ্চালন করা। তাহলে সিপিআর হলো হৃৎপিণ্ড এবং শ্বাসযন্ত্র যে কোনো কারণেই বন্ধ হয়ে গেলে তাকে পুনঃসঞ্চালন করার একটি পদ্ধতি। এটি একটি জীবনদায়ী পদ্ধতি এবং মেডিকেল বা নন মেডিকেল সবাই আমরা জানা থাকলে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারি। এবং পৃথিবীর অনেক এমন দেশ আছে যেখানে কিন্তু স্কুল বা কলেজের কোর্স কারিকুলামে এই সিপিআরকে ম্যান্ডেটারি শেখানো হয়। সিপিআরের লাভ কি, কেন করব? যতক্ষণ না প্রপার মেডিকেল সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্ট সেই ব্যক্তির জন্য আমরা আনতে পারছি, এই কার্ডিয়াক কম্প্রেশন বা সিপিআর দিয়ে কিন্তু আমরা সেই ব্যক্তির রক্ত সঞ্চালন তার মস্তিষ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানে পৌঁছে দিতে পারি। এবং তাতে যেটা হয়, তার সার্ভাইভাল চান্স, কারণ ব্রেন ডেথ হয়ে গেলে কিন্তু তাকে ব্যাক করার, তাকে আবার জীবন দেওয়ার খুবই টাফ। তো তার সার্ভাইভাল চান্স এই সিপিআরে কিন্তু সমীক্ষায় দেখা গেছে প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে যায়। তো সিপিআরের মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তির সার্ভাইভাল চান্সকে প্রায় ডবলেরও বেশি করতে পারি। এবার আমাদের জানতে হবে সিপিআর আমরা কিভাবে দেব এবং বুকের কোন স্থানে আমরা হাতটি রাখবো। আপনারা দেখবেন আমাদের সবারই বুকের মাঝখানে একটি হাড় আছে, তাকে আমরা বলি ব্রেস্ট বোন বা স্টার্নাম। এবার এই হাড়ের একদম নিচের পার্টে বুকের ঠিক মাঝখানে, মানে ধরুন দুটো নিপলের মাঝ বরাবর একটি স্থানে আমাদেরকে হাতটি রাখতে হবে। কীভাবে হাত রাখবো? দেখুন ছবিতে যেরকম দেখা যাচ্ছে, একটি হাতের উপরে আর একটি হাতের তালু দিয়ে হাতটিকে ইন্টারলক করা, মানে
তাকে বন্ধ করে রাখা, লকিং করে আমাদেরকে রাখতে হবে। তাহলে দেখুন ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুকের কোন জায়গাতে আমাদের হাতের পজিশনটা করতে হবে, ঠিক বুকের মাঝ বরাবর। যদিও হৃৎপিণ্ড বলা হয় বাঁ দিকে ঘেঁষে থাকে, কিন্তু আমরা সিপিআর দেওয়ার সময় যেহেতু হার্টের মেজরিটি পার্ট মাঝখানে থাকে, আমরা কিন্তু ঠিক বুকের মাঝখানে স্টার্নাম বা আমাদের বুকের হাড়ের শেষ প্রান্ত এবং দুটো নিপল বা স্তনবৃন্তের মাঝ বরাবর একটি ইমাজিনেটিভ লাইন যদি টেনে আনি, সেই জায়গাটিতে হাত রেখে আমাদেরকে কম্প্রেশন শুরু করতে হবে। এরপরে কম্প্রেশন আমাদেরকে সিপিআরের জন্য 30টি কম্প্রেশন দিতে হবে। পরপর 30টি কম্প্রেশন আমরা 100 থেকে 120 পার মিনিট স্পিডে দেব, মানে খুব জোরেও না এবং খুব আস্তেও না। মনে রাখতে হবে বুকের মাসেলটিকে কিন্তু প্রেস করে রাখলে হবে না, তাকে আবার রিকয়েলিং বা তাকে ছাড়তে হবে, মানে আমরা কন্টিনিউয়াস প্রেস করব। দেখুন ছবিতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এরকম করে 30টি। দেখুন অবধি যেরকম যাবে আমরা এই পদ্ধতিতে কিন্তু কন্টিনিউয়াস কম্প্রেশন দেব এবং তারপরে আমরা দুটো রেস্কিউ ব্রিথ দেব। এবং এই 30টি কম্প্রেশন এবং 2টি রেস্কিউ ব্রিথের দেওয়া হলে আমরা তাকে বলি একটি সিপিআর সাইকেল। কতক্ষণ আমরা দেব? মিনিমাম 5টা সিপিআর সাইকেল, বা যতক্ষণ না রোগীর জ্ঞান ফিরছে বা রোগীকে আমরা হাসপাতালে এক্সপার্টের কাছে পৌঁছে দিতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা এই কার্ডিয়াক কম্প্রেশন বা সিপিআর যেভাবে দেখানো হচ্ছে দিতে থাকবো। কার্ডিয়াক কম্প্রেশন দেওয়ার সময় মনে রাখতে হবে আমাদের হাতের কোনোই বা এলবো জানি ভাঁজ না হয়, সেটি জানি স্ট্রেট থাকে এবং আমাদের সম্পূর্ণ শরীরের প্রেশারটি জানি রোগীর বুকের উপরে পড়ে। মানে আমরা কিন্তু কাঁধের জোরে প্রেশার দেব, হাত ভাঁজ করে হাত দিয়ে প্রেশার দেব না। আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, প্রেশারটি যখন দেব সেটা জানি বুকের 2 থেকে 2.5 ইঞ্চি মতো বুকটি দেবে যায়, সেই রেটেই বা সেই শক্তিতেই আমরা কিন্তু প্রেশার দেবো। তবেই আপনি হার্টকে সঞ্চালন করার মতো বা হার্টকে আবার পুনঃস্থাপন করার মতো শক্তি ব্যবহার করছেন। উপর থেকে কিন্তু অল্প অল্প করে প্রেশার দিলে সিপিআরের সেরকম মূল্য হবে না। নেক্সট আসা যাক রেস্কিউ ব্রিথ দেওয়ার জন্য আগে যেরকমভাবে বলা হলো, হেড টিল্ট, চিন লিফট বা চিবুকটি উপর দিকে তুলে ধরে সেই অজ্ঞান হওয়া ব্যক্তির মুখের সাথে মুখ লাগিয়ে তার নাকটি বন্ধ করে 2বার ফু দিয়ে অক্সিজেন সাপোর্ট দিতে হতে পারে, মানে মাউথ টু মাউথ ব্রিদিং আমাদেরকে দিতে হবে। তবে এই করোনা পিরিয়ডে আপনি যদি কমফোর্টেবল না থাকেন বা তাহলে আমরা কিন্তু মাস্ক এবং ব্যাগ ইউজ করতে পারি, এবং আপনার কাছে যদি ব্যাগ মাস্কও না থাকে আপনি কিন্তু শুধু রোগীকে কম্প্রেশন দিয়েও বাঁচাতে পারেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কথা অনুসারে একে বলা হয় অ্যান্ড অনলি সিপিআর। আপনি কিন্তু শুধু কম্প্রেশন দিয়ে, আপনি কিন্তু দুটো রেস্কিউ ব্রিথ না দিয়েও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া অবধি শুধু কম্প্রেশন দিয়েও রোগীর প্রাণ বাঁচাতে পারেন। তাহলে আমরা যা যা শিখলাম, এতক্ষণ যা যা আলোচনা করলাম, সেটাকে একটি চার্টের মাধ্যমে এখন দেখতে পাচ্ছি। এই চার্টটিকে বলা হয় সিপিআর অ্যালগরিদম। অত্যন্ত ইম্পর্টেন্ট এই বেসিক লাইফ সাপোর্ট যদি আপনি সঠিক সময় দিতে পারেন, কখন মেডিকেল সাপোর্ট আসবে তার জন্য ওয়েট না করে, তাহলে কিন্তু আপনি ওই অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তির জীবনটি অনেকটাই বাঁচিয়ে আনতে সক্ষম হতে পারেন। আর আপনার এই বিএলএস বা সিপিআর পদ্ধতি দেওয়ার ফলে যদি পেশেন্টের জ্ঞান ফিরে আসে, তাহলে তাকে একটি রিকভারি পজিশন বা লেফট ল্যাটারাল পজিশনে আমরা সাইড করে, দেখুন ছবিতে আমরা দেখতে পাচ্ছি রিকভারি পজিশন কাকে বলে বা কীভাবে রুগীকে রাখতে হবে, সেই রিকভারি পজিশনে রেখে আমরা কিন্তু পেশেন্টটিকে হাসপাতালে ইমিডিয়েটলি শিফট করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের কিছু উপকারে লেগে থাকে তাহলে প্রিয় লোকজনদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের হেলথ ফর অল চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।